পর্ব ৫৮৭ অচেনা আততায়ী। মিঠুন ঠাকুরের অবস্থা খুবই শোচনীয় বলে মনে হচ্ছিল, আর নিজের ছেলেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন। এইরকম করুণ পরিস্থিতিতে দেখে নীতিশ ঠাকুরের মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তোমার ভুলটা হলো তুমি নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন নও। কথাটা বলতে বলতেই মিঠুনের গালে আরও একটা চর কষিয়ে দিল নীল। হঠাৎ করেই সে যেন একটু বেশি ভয়ানক হয়ে উঠেছে। তোমার বাবা পর্যন্ত আমার সঙ্গে কথা বলার সাহস করে না, আর তুমি আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলছো। মিঠুন! ছেলেকে মার খেতে দেখে কিছুতেই সহ্য করতে পারছিল না নীতিশ ঠাকুর, কিন্তু তার পথ আগলে এখনও দাঁড়িয়ে আছে কুণাল। নিজের ছেলেকে নীলের প্রকোপ থেকে কিছুতেই বাঁচাতে পারছিল না সে। নীল, আমার ছেলেকে ছেড়ে দাও। তোমার বউয়ের সঙ্গে ঠাকুর পরিবারের কোনো সম্পর্ক নেই। কাল সকালেই আমি বউ বাচ্চা নিয়ে এই কলকাতা ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। এতক্ষণ আপনি আপনি করতে থাকা নীতিশ এবার তুমিতে নেমে এসেছে। কলকাতা ছেড়ে চলে যাবে? আমার সমস্যার সমাধান না করে তুমি যেতে পারবে? জেদের সঙ্গে নীল বলে চলল। তুমি বললে এই ঘটনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাই তো? কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করি কি করে? তোমার কি আমাকে দেখে বোকা মনে হয়? চোর কি আর চুরি করে বলে যে আমিই চোর? নীতিশ ঠাকুর, তুমি যত বড় শেয়ানাই হও না কেন, আমিও আনাড়ি নই। নীল মানতেই রাজি নয় যে নীতিশ ঠাকুরের আদ্রিতার অপহরণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নীল, আমি তোমাকে যখন বলছি যে কাজটা আমি করিনি মানে করিনি। তোমার বউকে তো আমি আজ পর্যন্ত চোখেই দেখিনি। হ্যাঁ, আজ পার্টিতে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি তার বিরুদ্ধে, কিন্তু সেটা বৈষয়িক সিদ্ধান্ত। ব্যবসায়িক ক্ষেত্রে আমি তোমার পরিবারকে টেনে আনতে যাব কেন? আমার মা বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি। নীতিশ ঠাকুরের মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। যত কষ্টই হোক না কেন ছেলের মুখ চেয়ে হাসি মুখে যথাসম্ভব কৈফিয়ত দেওয়ার চেষ্টা করল সে। নীতিশ ঠাকুরের কাছে আদ্রিতাকে অপহরণ করার যথেষ্ট কারণ ছিল। উপরন্তু এক কথায় নীলকে সে কলকাতা ছাড়বে বলে জানিয়ে দিয়েছিল। এত বছরের রমরমা ব্যবসা ছেড়ে শহর ছেড়ে চলে যাওয়া এতটাই কি সহজ? এই পরিস্থিতিতে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কাজটা কি সে সত্যিই করতে পারে না? করতেই পারে, ইচ্ছে হলেই করতে পারে। আর যে মা বাবার দোহাই সে দিচ্ছে, ভুললে চলবে না, সেই মা বাবারই পেটের ছেলে নিজের ভাইকে সম্পত্তির লোভে খুন করেছে সে। তার মানে বৈষয়িক জিনিসপত্রকেও সে ব্যক্তিগত হিসেবেই বিবেচনা করে। আর এই সমস্ত কিছুই নীলের জানা। যাই হোক, নীতিশের সরল সোজা উত্তরে নীলের কিছুই যায় আসলো না। সে আগের মতোই মিঠুনকে মারতে থাকলো, আর ক্রমশই নিষ্ঠুর হয়ে উঠতে লাগলো। তোমার বাজে কথা শোনার কোনো ইচ্ছে বা সময় আমার নেই। তোমাকে ২ মিনিট সময় দিচ্ছি, ভালো করে ভেবে নাও। তুমি কিন্তু আমাকে এই ঠাকুর পরিবারের এক একজন সদস্যকে মারতে বাধ্য করছো। হয় আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও, আর না হলে নিজের পুরো পরিবারকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখো। সিদ্ধান্ত তোমার। কথাগুলো বলতে বলতে নীলের চোখ দুটো টকটকে লাল হয়ে উঠল। তার চোখে হত্যার অভিপ্রায় স্পষ্ট। দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে মিঠুনকে পরপারে পাঠিয়ে দিতে পারে সে। নীল, তুমি নিশ্চয় জানো যে কারোর উপর কোনো অভিযোগ আনার আগে প্রমাণ দিতে হয়। তুমি বারবার বলছো যে আমি তোমার বউকে অপহরণ করেছি। এই অভিযোগের কোনো নির্দিষ্ট প্রমাণ কি তোমার কাছে আছে? তুমি কি প্রমাণ করতে পারবে যে কাজটা আমিই করেছি? কোথা থেকে নীতিশের মধ্যে এত সাহস এলো ভগবান জানেন, কিন্তু এই মুহূর্তে নীলের বিরুদ্ধে সিংহের মতো গর্জে উঠল সে। প্রমাণ না থাকলেও তোমাকেই আমি সন্দেহ করছি। কাজটা করার পেছনে তোমার যথেষ্ট কারণ রয়েছে। আমি রাতারাতি তোমার ব্যবসা চৌপাট করে দিয়েছি, তোমাকে কলকাতা ছেড়ে যেতে বাধ্য করছি। আপাতত তোমার কাছে এই শহর ছেড়ে অন্য কোথাও গিয়ে ব্যবসা করা ছাড়া আর কোনো উপায় নেই। কাজেই বদলা তো তুমি নিতেই পারো, তাই না? সোজা সাপটা জবাব দিল নীল। নীলের উত্তর শুনে নীতিশের মুখের ভাব সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। রাগে তার বুক হাপরের মতো ওঠানামা করছিল। বাড়িতে আর ২০টা লোক না থাকলে এতক্ষণে নীতিশ ঠাকুর নীলের সঙ্গে হাতাহাতি শুরু করে দিত, কিন্তু আপাতত নিজের বদলে তার পরিবারকে নিয়েই চিন্তাটা বেশি। পরের ২ মিনিট খুব শিগগিরই কেটে গেল, তবে পরিস্থিতিতে কোনো বদল ঘটল না। এদিকে ঠাকুর পরিবার যেমন শান্ত, অন্যদিকে নীলও একই রকম চুপচাপ, যেন মাথার মধ্যে অজস্র হিসাব কষে চলেছে সে। এমন সময় হঠাৎ নীতিশ বলল, বেশ ঠিক আছে, তুমি জানতে চাও তো? তোমার বউকে আমিই তুলে এনেছি। প্রত্যেকটা অন্যায়েরই তো একজন করে অপরাধী থাকে। তোমার অপরাধী না হয় আমি। আমার বাড়ির বাকিদেরকে ছেড়ে দাও, আর আমাকে শাস্তি দাও। তুমি আমাকে মারবে না অন্য কোনো শাস্তি দেবে সে সিদ্ধান্ত আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। নীতিশকে দেখে মনে হলো সে বুঝি তার শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার কণ্ঠস্বর অস্বাভাবিক রকমের স্থির। নীতিশ নিজের চোখ দুটো দিয়ে যেন নীলকে গিলে খেতে চাইছিল। তার মাথার মধ্যে হিসেবের অঙ্ক শুরু হয়ে গেছে। আমি তোমাকে ১২ ঘন্টা সময় দিলাম। কাল দুপুর ১২টার আগে আমার বউকে আমি চোখের সামনে দেখতে চাই। কথাটা বলে নীল মিঠুনকে ছেড়ে দিয়ে নিজের হাত দুটো বুকের কাছে জড়ো করে কড়া গলায় বলল, তবে হ্যাঁ, বেশি চালাকি করার চেষ্টা করো না।
আর কলকাতা ছেড়ে যাওয়ার কথা তো স্বপ্নেও ভেবো না। আমার লোকেরা তোমার উপর নজর রাখবে। আমার অনুমতি ছাড়া কলকাতা ছেড়ে তুমি যেতে পারবে না। নিজের কথা শেষ করে কুণাল আর প্রিয়াঙ্কার সাথে ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে গেল নীল। নীল নিজের সঙ্গীদের নিয়ে চলে যাওয়ার পর দৌড়ে নিজের ছেলে মিঠুনের কাছে এসে আছড়ে পড়ল নীতিশ। ছেলের মুখের অবস্থা দেখে সে বুঝতে পারল যে শরীরে যথেষ্ট আঘাত রয়েছে। মিঠুনের মুখটা চেনা যাচ্ছিল না। নীল তার কোমরেও আঘাত করেছে। মিঠুনের পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। ছেলেকে এই অবস্থায় দেখে প্রচণ্ড ভেঙে পড়ল নীতিশ। দুজন এক্ষুনি মিঠুনকে হাসপাতালে নিয়ে যাও, আর বাকিরা যত তাড়াতাড়ি সম্ভব কাজে লেগে পড়ো। যার যেখানে যত লোক রয়েছে সবাইকে কাজে লাগাও। যে কোনো মূল্যে আমাদের এই ঘটনার সমাধান করতেই হবে। নীল নীতিশকে যথেষ্ট কঠিন একটা কাজ দিয়েছিল, আর ঠাকুর পরিবার যে কোনো মূল্যে এই পরিস্থিতি থেকে বের হতে চাইছিল। কিন্তু নীল একবারের জন্য জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করেনি যে আদৌ নীতিশের পরিবারের কাছে কাজটা করার মতো ক্ষমতা আছে কিনা। স্যার, নীলের কথা শোনার কি প্রয়োজন আমাদের? আজ পর্যন্ত কেউ এভাবে বাড়িতে ঢুকে আমাদেরকে অপমান করেনি। আমরা যদি, বলে উঠল ঠাকুর পরিবারের একজন প্রবীণ সদস্য। সে নিজের কথা শেষ না করলেও তার কথার মানেটা বুঝতে কারোরই অসুবিধে হলো না। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। নীলের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ওর বিরুদ্ধে কথা বলা মানে খাল কেটে কুমির ডেকে আনা। প্রচণ্ড চিৎকার করে সেই প্রবীণ সদস্যটিকে ধমকে উঠল নীতিশ ঠাকুর। ঠাকুর পরিবারের লোকেদের অবস্থা করুণ। আজ তারা বুঝতে পেরেছে যে সময়ের সাথে সাথে মানুষের পরিচিতিতেও বদল আসে। কয়েক মাস আগে কলকাতার বুকে নীল একজন অপদার্থ ঘরজামাই হিসেবে পরিচিত ছিল। শহরের প্রায় সকলেই তাকে নিয়ে হাসাহাসি করত, আর কোথাও দেখা হলে তাকে অপমান করতে ছাড়ত না। রাস্তার ভিখারিদেরকেও নীলের থেকে বেশি সম্মান দেওয়া হতো। তবে সেই সময় নীলের পরিচিতিটা ছিল আলাদা। নীতিশের সঙ্গে তখন তার কোনো তুলনাই চলত না। তখন নীলকে পথ থেকে সরাতে হলে একটা আঙুলও নাড়াতে হতো না তাকে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। নীল যে এখন শুধু রায়চৌধুরী গ্রুপের মালিক তাই নয়, সেই সঙ্গে এই কলকাতার সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বও বটে। উপরন্তু নীলের কাছে পৃথা মল্লিক, কুশল বরাট, নিখিল আর অর্জুনেরও ভরপুর সাপোর্ট রয়েছে। এক কথায় বলতে গেলে নীল এখন এই কলকাতার সর্বে সর্বা। যাওয়ার আগে নীল নীতিশ ঠাকুরকে 12 ঘন্টা সময় দিয়ে গেছে। তার মধ্যে কাজ হলে ভালো, না হলেই ঠাকুর পরিবার কিছুতেই কলকাতা ছেড়ে অক্ষত অবস্থায় বের হতে পারবে না। ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে নীল রওনা দিল অন্য ঠিকানায়। রাস্তায় গাড়িতে একটাও কথা বলেনি সে। কুণাল আর থাকতে না পেরে শেষ পর্যন্ত বলেই ফেলল, নীলের হঠাৎ হলোটা কি? ঠাকুরবাড়ির লোকেদেরকে ও এত সহজে ছেড়ে দিল কেন? প্রশ্নটা কুণাল প্রিয়াঙ্কাকে করল যাতে তার মতামতটাও জানতে পারে। আসলে নীল যেরকম খুনি মনোভাব নিয়ে ঠাকুরবাড়িতে গিয়েছিল, সেই তুলনায় ঠাকুর পরিবারকে সে বিশেষ কষ্ট দেয়নি। বরং তাদেরকেও নিজের দলে সামিল করে পরোক্ষভাবে আদ্রিতাকে খোঁজার কাজে লাগিয়ে দিয়েছিল। নীলের হঠাৎ এই পরিবর্তন কুণালের বোঝার বাইরে। কুণাল দ্বিতীয় প্রশ্নটা প্রিয়াঙ্কাকে করলেও বেশ কিছুক্ষণ পর নীল তার উত্তরে বলল, কারণটা খুবই সহজ। আদ্রিতার সত্যিই ঠাকুর পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। নীতিশ ঠাকুরের আচরণ যথেষ্ট সন্দেহজনক হলেও ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও শুধুমাত্র নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করছে। ওই ঠাকুরবাড়িতে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ হবে না। কিন্তু তুই এত জোর দিয়ে কথাগুলো বলছিস কি করে? এখনো পর্যন্ত নীলের যুক্তি বুঝে উঠতে পারেনি কুণাল। তোর কি সত্যিই মনে হয় নীতিশ যা করতে চায় তাই করতে পারে? হাতির খাওয়ার দাঁত আর শিকার করার দাঁত কিন্তু আলাদা। কথাটা শেষ করেই জোরে ব্রেক কষল নীল। গাড়িটা বেশ জোরেই এগোচ্ছিল, তাই হঠাৎ ব্রেক কষায় রাস্তায় চাকার দাগ বসে গেল। কুণাল আর প্রিয়াঙ্কা পেছনের সিটে বসেছিল। প্রায় হুমড়ি খেয়ে সামনের দিকে ছিটকে এলো তারা। তুই কি করছিস কি নীল? বিরক্ত হয়ে বলল কুণাল। হঠাৎ করে ব্রেক কষায় সামনের সিটে তার মাথাটা ঠুকে গিয়েছিল। প্রিয়াঙ্কার সঙ্গেও অনেকটা একই জিনিস ঘটেছিল। ব্যথায় তার প্রায় কাঁদো কাঁদো অবস্থা। তবে নীল কুণালের প্রশ্নের কোনো জবাব না দিয়ে গম্ভীর মুখে চেয়ে রইল সামনের দিকে। গাড়ির হলুদ আলোয় ক্রমশ 5টা অবয়ব স্পষ্ট হয়ে উঠল। তার জন্য লোক নিজের গাড়ির সামনে চুপচাপ দাঁড়িয়েছিল। তাদের প্রত্যেকেই যথেষ্ট শক্তিশালী। সিসিটিভি ক্যামেরা চেক করলে হয়তো এদের পরিচয় জানা গেলেও যেতে পারে। কয়েক সেকেন্ড আগেও রাস্তা একদম খালি ছিল। চোখের পলকে লোকগুলো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো কে জানে। তোরা গাড়িতেই বস। বস দুনিয়া যার বসে। এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন। উঁচু গলায় কুণাল আর প্রিয়াঙ্কাকে নির্দেশ দিয়ে দরজা খুলে বাইরে বেরোনো নীল। লোকগুলো নীলের গাড়ি থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলেও তাদের শরীর থেকে বেরিয়ে আসা শক্তিশালী আভা স্পষ্ট অনুভব করতে পারছিল সে। ভোর রাতে এতগুলো লোক শুধুমাত্র একটা গাড়ি ছিনতাই করার জন্য যে রাস্তাকে দাঁড়িয়ে নেই, সে কথা নীল বেশ ভালোই জানে। তাহলে কি নীল
নিজের গোটা জীবনের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে। তোমরা এখানে এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি কি নিজের অজান্তে কোনোভাবে তোমাদের কোনো ক্ষতি করেছি? নীল একটু ঘাবড়ে গিয়েছিল। বেশ সাবধানী গলায় কথা বলছিল সে। গাড়ির ভেতরে বসে কুণাল আর প্রিয়াঙ্কা বুঝতে পারল যে কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু নীলের আদেশ অমান্য করে গাড়ি থেকে নামল না তারা। তারা দুজনেই নীলকে সাহায্য করতে চাইলেও এভাবে কিছু না জেনে শুনে গাড়ি থেকে নেমে অচেনা লোকগুলোর সাথে কথা বলতে গেলে সেটা নীলের সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। অদ্ভুত ব্যাপার যে ওই 5 জনের একজনও নীলের কথার কোনো জবাব দিল না। আগের মতোই নিজেদের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল তারা। তোমরা যদি কথাই না বলো তাহলে কিন্তু আমি চলে যাব। মুখে নীল কথাগুলো বললেও গাড়িতে বসে থাকা কুণাল আর প্রিয়াঙ্কার জন্য বড্ড চিন্তা হচ্ছিল তার। বারবার তার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। এবারে ওই 5 জন কোনো কথা বলল না দেখে নীল পেছন ফিরে গাড়ির দিকে এগোতে লাগলো। নীল কয়েক পা এগোতে না এগোতেই পেছন থেকে আক্রমণ করলো ওই 5 জনের একজন। পিছন থেকে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করে সাথে সাথে বেশ কিছুটা পাশে সরে গেল নীল। শত্রুর আক্রমণ প্রতিহত করতে সে পুরোপুরি সফল। ক্ষিপ্র গতিতে সে পিছন ফিরে দেখতেই মাথা ঘুরে গেল তার। কুণাল, প্রিয়াঙ্কা, এখনই গাড়ি থেকে নেমে এসো। এমন কি দেখল নীল? কুণাল আর প্রিয়াঙ্কাকে সে গাড়ি থেকে নেমে আসতে বলল কেন? এই প্রথমবারের জন্য কি তবে হেরে যাবে নীল? আদ্রিতাকে উদ্ধার করার বদলে কি সে নিজেই অপহৃত হবে?